আমরা আজকে দেখবি যে স্টেটস অফ ম্যাটার এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তো সেখানে আমি ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে তারপরে ল আছে একটা, গ্রাহামস ল অফ ডিফিউশন, ওটা পড়াবো। সাথে সাথে আমরা আরো একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, যেটার কিছুটা আমাদের এখানে রয়েছে, তবে অনেকটা পার্ট আর কি ফিজিক্সেও আছে। তবুও আমাদের যতটা অংশ রয়েছে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন, সেগুলো আমরা পড়াবো এখানে। তো প্রথম আজকে চলে আসছি আমরা, সেটা হচ্ছে যে গ্রাহামস ল অফ ডিফিউশন বা ইফিউশন। ডিফিউশন এবং ইফিউশন দুটোর জন্যই আমরা ডিসকাস করব। তো প্রথম যেটা কথাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ডিফিউশন কথাটার মানে কি। ডিফিউশন মানে কি? ডিফিউশন হচ্ছে কি না, একটা গ্যাস রয়েছে, সে গ্যাসটা হায়ার কনসেন্ট্রেশন থেকে বা হায়ার পার্শিয়াল প্রেসার থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে, যতক্ষণ পর্যন্ত না কনসেন্ট্রেশন দুটো কন্টেনারের ইকুয়াল হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরা যাক আমরা এরকম একটা জায়গায় কিছু গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলো এবারে এখানটায় হয়তো ভ্যাকেন্ট ছিল, পাশে এই জায়গাটা ভ্যাকেন্ট ছিল, তো ওই জায়গাটায় গ্যাসটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। আরও তার পাশে যদি আরও লো কনসেন্ট্রেশন থাকে, তাহলে হাই কনসেন্ট্রেশন থেকে, এখানে লেখা আছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে আস্তে আস্তে কিন্তু গ্যাস হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে কিন্তু আস্তে আস্তে গ্যাস মুভ করবে। করার পরে সমস্ত জায়গায় একটা হোমোজেনিয়াস মিক্সচার তৈরি হবে। দিস ইজ কল্ড ডিফিউশন, তাকেই বলে ডিফিউশন। তাহলে ডিফিউশন মেনলি কি হলো না, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে, এবং দ্যাট ইজ স্পন্টেনিয়াসলি এই ব্যাপারটা ঘটবে। এটা একটা গ্যাসের প্রপার্টির মধ্যেই পড়ে। ডিফিউশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য গ্যাস মলিকিউলস। তো এই হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত না কনসেন্ট্রেশন ওই জায়গায়, যে জায়গায় মুভ করছে, ইকুয়াল হয়ে যায়। যদি কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যায়, তখন আর মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে, এদিক থেকে ওদিকে যাবে না। এমনি গ্যাসগুলোর মধ্যে মুভমেন্ট থাকবে, কারণ গ্যাসের সবসময় একটা কাইনেটিক এনার্জি আছে, তার জন্য তো মুভ করবেই। কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যে ব্যাপারটা, সেটা কিন্তু হবে না। তো আমরা এই ডিফিউশন, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকে যাওয়ার যে ব্যাপারটা, যেটা ডিফিউশন, সেটা সম্পর্কিত যে গ্রাহামসের ল, সেই গ্রাহামসের ল কি বলছে না, তাতে বলা আছে রেট অফ ডিফিউশন is inversely proportional to the square root of its density, keeping the temperature and pressure constant. ধরা যাক আমরা ধর এরকম যে সাপোজ VmL diffused in t সেকেন্ড। টি সেকেন্ডে একটা VmL গ্যাস ডিফিউজড হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তার ছড়িয়ে পড়তে সময় লাগে টি সেকেন্ড। তাহলে রেটটাকে আমি কি বলবো? রেট ইকুয়ালস টু ভি বাই টি। রেট অফ ডিফিউশন ইকুয়ালস টু ভি বাই টি। যদি VmL গ্যাস টি টাইমে বা টি সেকেন্ড সময় বা টি মিনিট সময় ডিফিউজ করে,
তাহলে আমি বলবো যে R is equals to V by T. Now according to the Graham's law of diffusion, this rate of diffusion is inversely proportional to the square root of density. That means R is inversely proportional to root over density কে যদি d ধরি তাহলে root over d। তাহলে যে লটা যেটা সেই লয়ের বক্তব্যটা হচ্ছে খুব সিম্পল, যেটা ডেনসিটি বেশি, যেটা ভারী গ্যাস হবে তার রেটটা কি হবে? ডেনসিটি বেশি, ডেনসিটি বেশি মানে হেভিয়ার গ্যাস, হেভিয়ার গ্যাস তার রেটটা কি হবে? রেটটা কম হবে, সে ধীরে ধীরে ডিফিউজড হবে, ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। হালকা গ্যাস হলে সে তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, সব জায়গা তাড়াতাড়ি অকুপাই করে নেবে। সো রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ডেনসিটি। কথাটা নিশ্চয়ই বোঝা গেছে। স্কোয়ার রুট অফ ডেনসিটি সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখন আমাদের এই ব্যাপারটা যে rate of diffusion is inversely proportional to the square root of molecular weight ও আমরা বলতে পারি। কেন না, আমি তোকে এভাবে বলছি যে সাপোজ there are two gases having density d1 and d2। ডেনসিটি একজনের d1 একজনের d2। অবভিয়াসলি একজনের রেট হবে r1 1/√d1, আর একজনের রেট হবে 1/√d2। তাহলে আমি লিখতে পারি r1 equals to k/√d1, r2 equals to k/√d2। Proportionality constant r1/r2 equals to √d2/d1। এবারে উপরে নিচে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, d2 into 2 by d1 into 2, তাহলে কি হবে না, আমরা জানি যে মলিকুলার ওয়েট m equals to 2d, মানে ডেনসিটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় মলিকুলার ওয়েট। তাহলে আমি লিখতে পারি m1 equals to 2 into d1, m2 equals to 2 into d2, এই জিনিসটা লিখতে পারি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি √2 into d2 জায়গায় আমি m2 লিখে দিচ্ছি, 2 into d1 এর জায়গায় m1 লিখে দিচ্ছি। তাই r1/r2 equals to √m2/m1, or rate is inversely proportional to molecular weight also। মানে যারা ভারী গ্যাস, যারা হেভিয়ার গ্যাস, তারা কিন্তু ধীরে ধীরে ডিফিউজড হবে, যারা ভারী গ্যাস তারা ধীরে ধীরে ডিফিউজড হবে, যারা হালকা গ্যাস তারা তাড়াতাড়ি ডিফিউজড হবে। আজকে যদি অ্যামোনিয়া আর HCl এই দুটো গ্যাসের কথা আমরা যদি বলি, তাহলে আমরা বলতে চাইছি যে R of ammonia by R of HCl equals to √m2, মানে m of HCl by m of ammonia। HCl হচ্ছে 36.5, অ্যামোনিয়া 17। এইভাবে আমরা যে কোনো দুটো গ্যাস নিয়ে তাদের রেশিও করতে পারি এবং রেশিও করে সেখান থেকে তাদের কার রেট বেশি, কার রেট কার কত টাইমস,
সেগুলো আমরা সমস্ত ক্যালকুলেট করে বের করতে পারি। তো তাহলে গ্রাহামসের ল অফ ডিফিউশন যেটা, সেটাকে আমরা ডেনসিটি দিয়েও বলতে পারি বা মলিকুলার ওয়েট দিয়েও বলতে পারি। তো আমরা আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ডেনসিটি এভাবেও লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি, কোনো অসুবিধার কিছু নেই, কারণ ডেনসিটি অ্যান্ড মলিকুলার ওয়েট দে আর প্রপোর্শনাল টু ইচ আদার। এই ডেনসিটিটা কিন্তু অ্যাবসলিউট ডেনসিটি নয়, এটা কিন্তু ভেপার ডেনসিটি, এটা বুঝে নিতে হবে। এটা হচ্ছে ভেপার ডেনসিটি এবং এটাতে গ্রাহামস ল অফ ডিফিউশনেতে তুই এই ডেনসিটির সাথে রেট অফ ডিফিউশনকে প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল করতে পারিস স্কোয়ার রুটের সাথে, বা তুই মলিকুলার ওয়েটের সাথেও ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল লিখতে পারিস। তো আমরা দুটো গ্যাস নিয়েছি, দেখতে পাচ্ছিস যে একটা HCl একটা অ্যামোনিয়া। তো এই গ্যাস এর একটা সলিউশন রয়েছে এবং কটন বলের মধ্যে আমরা ওই দুটোকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে রাবারের কর্ক দিয়ে দুদিকে আটকে দিয়েছি। এতে কটন দিয়ে ভিজিয়ে দিলাম, কটন দিয়ে অ্যামোনিয়া একটু ভিজিয়ে নিলাম আর HCl একটু ভিজিয়ে নিলাম, দিয়ে টিউবের দুপাশে ওটা আটকে দিলাম। দুপাশে আটকে দিয়ে রাবার কর্ক দিয়ে বন্ধ করে দেব। তো রাবার কর্ক দিয়ে বন্ধ করে দিলাম। তাহলে একদিকে অ্যামোনিয়া রয়েছে, একদিকে HCl রয়েছে, সিম্পল ব্যাপার। তো অ্যামোনিয়া ডিফিউজ করতে করতে যাবে এবং HCl করতে করতে যাবে, এবং যখনই দুজনের দেখা হবে তখন একটা ডেন্স হোয়াইট ফিউমস তৈরি হবে। তো অ্যামোনিয়া আর HCl রিয়াকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। এটা দিয়ে অনেক অঙ্ক দেয়, আমি তোকে এক্সপেরিমেন্টটা সেই জন্য দেখাচ্ছি, আমি এটা দিয়ে ডিসকাস করছি, ব্যাপারটা আমার কথাটা বোঝার চেষ্টা কর। তো অ্যামোনিয়া আর HCl টিউবের একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, অ্যামোনিয়া যাচ্ছে এবং HCl যাচ্ছে। তো এখন ঘটনাটা হচ্ছে যে এই অ্যামোনিয়া এবং HCl কতটা ডিস্টেন্সে যাচ্ছে, সেখান থেকে তাদের রেট অফ ডিফিউশন বের করা যায়। সেটা ডিস্টেন্স দিয়ে তুমি বের করতে পারো এক্সপেরিমেন্টালি। সেটাই আবার কি হবে না, তুমি যদি তাদের মলিকুলার ওয়েট দিয়ে মানে গ্রাহামসের ল দিয়ে বের করো, তাহলে কি হবে না, রেট অফ ডিফিউশন অফ অ্যামোনিয়া বাই রেট অফ ডিফিউশন অফ HCl 36.5 বাই 71, কারণ মলিকুলার ওয়েট অফ HCl 36.5 আর মলিকুলার ওয়েট অফ অ্যামোনিয়া এটা হচ্ছে 17। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, উপরের দিকে HClটা যাবে, নিচে অ্যামোনিয়া, রেশিও করে 1.465 এসে গেল। তার মানে রেট অফ ডিফিউশন অফ অ্যামোনিয়া is 1.465 times that of hydrogen chloride, মানে রেট অফ অ্যামোনিয়া ইকুয়ালস টু 1.465 ইন্টু রেট অফ HCl। তাহলে অ্যামোনিয়া এবং HCl এর রেটের আমরা কার কত টাইম সেটা আমরা বুঝতে পারলাম। এবং এখানে কে ধীরে ধীরে যাচ্ছে, কে অল্প ডিস্টেন্সে যাচ্ছে, HCl, কারণ HClটা ভারী। HCl যতক্ষণে, দেখ এখানে ছবিতেও দেখ যে HCl যতক্ষণে কতখানি ডিস্টেন্স গেছে না, ওখানে একটা এক্সপেরিমেন্ট করার সময় একটা ভ্যালু পেয়েছি আমরা, সেই ভ্যালুতে দেখা যাচ্ছে যে HCl কম ডিস্টেন্স গেছে আর অ্যামোনিয়া বেশি ডিস্টেন্স গেছে। তো মোটামুটি ভাবে এক্সপেরিমেন্টে যেটা ডেটা পাওয়া যাচ্ছে, HCl 30 সেন্টিমিটার মুভ করেছে, যেখানে এই অ্যামোনিয়া 30 সেন্টিমিটার মুভ করেছে, যেখানে HCl 20 সেন্টিমিটার মুভ করেছে। তাহলে এটা দিয়েও কিন্তু আমি এদের রেট অফ ডিফিউশন এর আমি কে কত টাইম সেটা বের করতে পারি। এক্সপেরিমেন্টালি 1.5 আসছে।
গ্রাহামস লকে আমরা এক্সপেরিমেন্টালি প্রুভ করলাম এটা, এবং গ্রাফে আমরা লিখতে পারি রেট, যদি রেট ভার্সেস রুট ওভার মলিকুলার ওয়েট যদি গ্রাফ করিস তাহলে গ্রাফের নেচারটা এরকম হবে, কারণ মলিকুলার ওয়েট বাড়লে, রুট ওভার অফ মলিকুলার ওয়েট বাড়লে রেটটা কমতে থাকে, রেটটা ডিক্রিজ করতে থাকে। তো সেই জন্যে এটা মলিকুলার ওয়েট দিয়ে প্লট করো অথবা রুট ওভার ডেন্সিটি দিয়ে প্লট করো, যা খুশি প্লট করো, কোনো অসুবিধার কিছু নেই, আমরা সেটা দিয়ে প্লট করে এইভাবে করতে পারি। তো অ্যামোনিয়া HCl দিয়ে এক্সাম্পল দিলাম এবং সেইটা আমি বললাম। এখন দেখ আমরা কিছু এক্সপেরিমেন্টাল প্রুফ করতে পারি। এক্সপেরিমেন্টাল প্রুফ অফ গ্রাহামস ল, সেটা কি রকম না, ধর হাইড্রোজেন ভর্তি একটা, ধর এটা একটা বেলুন আছে, হাইড্রোজেন ফিল্ড বেলুন আছে, বাট এই যে বেলুনটা হাইড্রোজেন ফিল্ড বেলুন, ইট contracts after some time, হাইড্রোজেন ভর্তি বেলুন কিছু সময় বাদে কন্ট্রাক্ট করে যায়। কেন না, এই বেলুনের মধ্যে প্রচুর ছোট ছোট পোর্স আছে, পোর্স মানে খুব সূক্ষ্ম ছিদ্র, খুব সূক্ষ্ম পোর, সেই পোর্সের মধ্যে দিয়ে এই হাইড্রোজেন থেকে এই বেলুন থেকে হাইড্রোজেনটা কি হচ্ছে, ডিফিউজ করে বাইরে চলে আসছে, হাইড্রোজেন ডিফিউজেস আউট, কিন্তু বাইরে থেকে এয়ারও ভিতরে ঢুকছে, এয়ার ডিফিউজেস ইন, এয়ারটাও ডিফিউজ করে ভিতরে ঢুকছে, হাইড্রোজেন ভিতর থেকে বাইরে বেরোচ্ছে, বাট ডেনসিটি অফ এয়ার সেটা হচ্ছে 14.4, কিন্তু ডেনসিটি অফ হাইড্রোজেন সেটা হচ্ছে 1। তাহলে কার রেট অফ ডিফিউশন বেশি হবে? রেট অফ ডিফিউশন অফ এয়ার সেটা হবে লেস দেন রেট অফ ডিফিউশন অফ হাইড্রোজেন। তাহলে কার রেট অফ ডিফিউশন বেশি হয়ে গেল? হাইড্রোজেনের। তার মানে হাইড্রোজেন ভিতর থেকে বাইরে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে, কিন্তু এয়ার অত তাড়াতাড়ি ভিতরে ঢুকতে পারবে না, এয়ার অত তাড়াতাড়ি ভিতরে ঢুকতে পারবে না, যে ভিতরে কিন্তু হাইড্রোজেন কিন্তু খুব তাড়াতাড়ি ভিতর থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। তো এই জিনিসটা হওয়ার জন্য হাইড্রোজেন ভর্তি বেলুন কিন্তু সব সময় কি হবে না, কন্ট্রাক্ট করে যাবে, চুপসে যাবে, ডিউ টু লাইটার গ্যাসেস ডিফিউজেস। এর থেকে বোঝা যায় লাইটার গ্যাসেস diffuses quickly than heavier gases। লাইটার গ্যাস কিন্তু তাড়াতাড়ি ডিফিউজ করে দেন হেভিয়ার গ্যাস। কথাটা বুঝেছিস না বুঝিসনি? ইজ ইট ক্লিয়ার যে লাইটার গ্যাস তাড়াতাড়ি ডিফিউজ করবে হেভিয়ার গ্যাসের চাইতে? হাইড্রোজেন ভর্তি বেলুন রাখলে বেলুনটা কেন চুপসে যায় না, বেলুন থেকে হাইড্রোজেন গ্যাস বাইরে বেরিয়ে আসে, বাইরে থেকে এয়ার ভিতরে ঢোকে, কিন্তু ডেনসিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, হাইড্রোজেনের ডেনসিটি কম, হাইড্রোজেন তাড়াতাড়ি ভিতর থেকে বাইরে বেরোবে, কিন্তু এয়ার বাইরে থেকে ভিতরে ঢুকতে অত তাড়াতাড়ি পারবে না, রেট অফ ডিফিউশন কম হবে এয়ারের, কারণ এয়ারের ডেনসিটি বেশি। তো যে কারণে দেখা যাবে যে বেলুনটা থেকে হাইড্রোজেনই বেশি বেরিয়ে আসবে, যদি এয়ার বেশি ঢুকবে না, সেই জন্যে বেলুনগুলো কিন্তু চুপসে যাবে। তাহলে রেট কিন্তু মলিকুলার ওয়েটের সাথে কিন্তু রেটটা বা ডেনসিটির সাথে রেটটা ইনভার্সলি প্রপোর্শনাল। এই কথাটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছিস না? কোনো অসুবিধা আছে? আমি আবার বলবো, ইজ ইট ক্লিয়ার?
বল কিছু। Yes, sir. তো আমরা একটা গ্রাফ দেখাচ্ছি, সেই গ্রাফে দেখলে বুঝতে এটা CO2 হবে, সরি। গ্রাফ দেখলে বুঝতে পারবি যে মলিকুলার মাসের সাথে আমরা টাইমের গ্রাফ করেছি। কিভাবে করেছি টাইমের গ্রাফটা দেখ, টাইমের সাথে কি রকম না, আমি বলছি সাপোজ সেম অ্যামাউন্ট গ্যাস VML, same amount gas VML of two gases A and B diffuses in time T1 and T2। দুটো গ্যাস নিয়েছি A আর B, তাদের সেম ভলিউম VML ডিফিউজ করছে, একজনে লাগছে T1 টাইম, একজনে লাগছে T2। ওদের মলিকুলার ওয়েট MA and MB রেসপেক্টিভলি। মলিকুলার ওয়েট একজনের MA একজনের MB। তাহলে রেট অফ A কি হবে, প্রপোর্শনাল টু কি হবে 1/MA। রেট অফ B কি হবে 1/√MB। তাহলে এই দুটোকে ইকুয়াল করলে RA/RB ইকুয়ালস √MB/MA। এবার RA মানে কি, RA মানে কি V/T1, RB মানে কি V/T2। তাহলে R এর জায়গায় লিখে দিলাম V/T1, RB এর জায়গায় লিখে দিলাম V/T2, কারণ ভিটা একই নিয়েছি। MB/MA और T2 টা উপরে গেল, T2/T1, T2 জায়গায় তুই TATB লেখ, তাহলে সুবিধা হবে। TATB তাহলে TB উপরে গেল, TA নিচে চলে এলো। MB/MA और टाइम T is directly proportional to the √M। দেখ এখান থেকে আমরা বের করলাম টাইম ডিফিউশন টাইম যেটা লাগবে সেটার সাথে M এর ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে গ্রাফটা এরকম বেরোয়, যত মলিকুলার ওয়েট বাড়ছে তত টাইম বেশি লাগছে, যত মলিকুলার ওয়েট বাড়ছে তত টাইম বেশি লাগছে। এটা O2 হবে। SO2 মলিকুলার ওয়েট দেখ, হাইড্রোজেনের 2, হিলিয়ামের 4, অ্যামোনিয়া NH2 করতে গেল, এটা নাইট্রোজেন হবে, সরি নাইট্রোজেন 14, এয়ার 14.4, অক্সিজেন 16, কার্বন ডাইঅক্সাইড 44, সালফার ডাইঅক্সাইড 64। তো অবভিয়াসলি দেখা যাচ্ছে যত মলিকুলার ওয়েট বাড়ছে তত আস্তে আস্তে টাইমটা বেশি লাগছে। এরকম এদিকে মোলার মাস √M প্লট করা হয়েছে, এদিকে টাইম প্লট করা হয়েছে। তো সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার, যে যত টাইম বাড়ছে, যত মলিকুলার ওয়েট বাড়ছে অবভিয়াসলি তত কিন্তু টাইমটাও বেড়ে যাচ্ছে, ডিফিউশন টাইমটাও বাড়ছে। টাইমের সাথে কিন্তু মলিকুলার ওয়েট ডাইরেক্টলি প্রপোর্শনাল, আমি প্রুভ করে তাকে দেখালাম। তো এইগুলো প্রত্যেকটাই দরকার লাগবে, কারণ আমাদের নিউমেরিক্যাল প্রবলেম আছে, নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, তার জন্য কিন্তু আমাদের এইসব রিলেশনশিপ গুলো দরকার পড়বে। আমি এগুলো লিখিনি, এখানে করে দেখালাম, তাহলে সুবিধা হবে বোঝাতে। তো আমরা কিছু কিছু জিনিস আমি তোকে দেখিয়ে দিলাম। এটা PDF এ এটা থাকবে, আমি মুছবো না, PDF এ এটাকে রেখে দেবো, এবং এটা দরকারি রিলেশনশিপ, সেজন্য আমি করে দেখিয়ে দিলাম। নেক্সট আমি তোকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি প্রথমেই তোকে একটা কথা বলেছিলাম যে ডিফিউশন এবং ইফিউশন এর মানেটা কি। ডিফিউশন দেখ, একটা পোরাস পার্টিশন আছে, এখানে একটা পার্টিশন রয়েছে মাঝখানে, এদিকে ভ্যাকেন্ট, এইদিকে ভ্যাকেন্ট,
আর এদিকে কিন্তু গ্যাস রয়েছে। এবার পার্টিশনটাকে তুই রিমুভ করে দিচ্ছিস, পার্টিশনটাকে সরিয়ে দিচ্ছিস। দেখ ডান দিকের ছবিতে কিন্তু পার্টিশনটা নেই। তাহলে পার্টিশনটা সরিয়ে দিলে কি হবে, গ্যাস মলিকিউলস গুলো কিন্তু হায়ার প্রেসার থেকে লোয়ার, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকে যাবে, এবং যে কারণে ওই পুরো জায়গাটাই কিন্তু ফিল্ড আপ হয়ে যাবে। এই ধরনের যে ডিস্ট্রিবিউশন একে বলে ডিফিউশন, যেটা সম্পর্কে ল নিয়ে আমি আগেও বলেছি। কিন্তু ইফিউশন কি না, ইফিউশন হচ্ছে একটা টাইনি হোল থাকবে, টাইনি হোল, ছোট্ট একটা ছিদ্র থাকবে, ছোট্ট একটা হোল থাকবে, স্মল অরিফিস বলে, এবং বাকি ব্যাপারটা একই। তো গ্যাসগুলো কি করবে না, স্মল অরিফিসের মধ্যে দিয়ে একদিক থেকে আর একদিকে যাবে। ওটা কিন্তু পার্টিশনটা সরিয়ে নেওয়া হচ্ছে না, পার্টিশনটা ওরকমই রয়েছে, স্মল অরিফিসের থ্রু দিয়ে। এটা আন্ডার প্রেসার হয়, একটু প্রেসার, আন্ডার প্রেসার এই জিনিসটা করা হয়। ছোট্ট একটা ছিদ্রের মধ্যে দিয়ে, ছোট্ট একটা অরিফিসের মধ্যে দিয়ে আমরা গ্যাসটাকে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে পাস করিয়ে দিই। দিস টাইপ অফ ডিস্ট্রিবিউশন অফ গ্যাসেস ইজ নোন অ্যাজ ইফিউশন, একে বলে ইফিউশন। ডিফিউশনের ল এর মতো ইফিউশনের ক্ষেত্রেও গ্রাহামসের ল অ্যাপ্লিকেবল। ডিফিউশনে যেরকম আমরা বলেছিলাম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দা মলিকুলার ওয়েট, একই ব্যাপার এখানে এক্সট্রা অ্যাডেড ভাবে যদি আমরা প্রেসার দিই তাহলে প্রেসারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এইটা প্রেসারের সাথে আর প্রপোর্শনাল টু পি, রেট অফ ডিফিউশন। যত বেশি প্রেসার দেবে, এই দুটোকে আমরা কম্বাইন করে লিখতে পারি পি বাই রুট ওভার এম, বা আর ইকুয়ালস টু কে ইন্টু পি বাই রুট ওভার এম। দিস ফর্মুলা ফর ইফিউশন। ইফিউশনের জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করব যে সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসার দিয়ে, সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসারে একটা স্মল অরিফিসের মধ্যে দিয়ে আমরা একটা গ্যাসকে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে নিয়ে যাচ্ছি। তো এইভাবে করাটাকে বলে ইফিউশন। ইফিউশন সবসময় স্মল অরিফিসের মধ্যে প্রেসারে করা হয় বলে রেটটা সবসময় বেশি হবে, হাই রেট হবে। তো গ্রাহামস ল অফ ডিফিউশন তার কথা বললাম। ডিফিউশন ইফিউশনের ডিফারেন্স পরীক্ষায় দেয়। তো ডিফারেন্সের প্রথমেই এটা হচ্ছে কম্প্যারিজন আর ডিফারেন্স অফ diffusion versus effusion. The process of expanding of gas to a new volume through barrier having holes that are larger than mean free path, এত দরকার নেই, mean free path নিয়ে আমরা পরে কথা বলছি। ডিফিউশনের ডেফিনেশন, যে প্রসেস থ্রু এ ব্যারিয়ার উইথ ওয়ান অর মোর স্মল হোলস। রেট diffusion is slower than effusion, faster than diffusion। আর মুভমেন্ট থ্রু দা ব্যারিয়ার, এটা ডিফিউশনটা কিন্তু অনেক ইজিয়ার প্রসেস, কিন্তু ইফিউশন হচ্ছে টু সাম এক্সটেন্ট ডিফিকাল্ট প্রসেস, কারণ আমরা স্মল অরিফিসের মধ্যে দিয়ে পাঠাচ্ছি গ্যাসটাকে। তো ডিফিউশন এবং ইফিউশনের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স ডেফিনেশন দিবি দুটোর, আর বলবি যে ডিফিউশন প্রসেসটা কম্পারেটিভলি স্লোয়ার ইফিউশনের চাইতে, কারণ তুমি যদি কোনো গ্যাসকে পাম্প করে দাও তাহলে গ্যাসটা কিন্তু খুব তাড়াতাড়ি জায়গায় ছড়িয়ে পড়বে, রাদার দ্যান স্পন্টেনিয়াসলি করার চাইতে। ডিফিউশন হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস, ওখানে কোনো প্রেসারের ব্যাপার নেই। দ্যাটস ওয়াই ইট ইজ কোয়াইট ইজিয়ার প্রসেস। কিন্তু এখানে এক্সিকিউট করতে হবে তোমাকে, বাইরে থেকে একটা প্রেসার দিয়ে কিন্তু গ্যাসটাকে অরিফিসের মধ্যে দিয়ে পাঠাতে হবে, নাহলে মানে পার্টিশন রয়েছে, অনেক ধাক্কা লেগে বেরিয়ে চলে আসবে, যাবে না, ওই ছোট্ট ফুটো দিয়ে যাবে না। ফুটো মানে অরিফিসটা এমন যে এরকম ব্যাপারটা নয় যে এরকম বড় একটা হোল রয়েছে, স্মল অরিফিস, ওখান দিয়ে জোর করে তোমাকে পাঠাতে হবে, ওই জায়গার মধ্যে দিয়ে গ্যাসটাকে নিয়ে যেতে হবে। তো ডিফিউশন, ইফিউশন এবং সেই রিলেটেড ল এর কথা বললাম, এবং এটা গ্রাহামসের ল, তার ম্যাথমেটিক্যাল ফর্ম এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সবগুলোই বলেছি।
এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেটিএম বা কাইনেটিক থিওরি অফ ম্যাটার। তো কাইনেটিক থিওরি অফ ম্যাটার যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি এবং আমাদের বিষয়টা গুরুত্বপূর্ণ। তো কাইনেটিক থিওরি অফ ম্যাটার বা কাইনেটিক মলিকুলার থিওরি কেএমটি, এই ব্যাপারটা ডেভেলপ করেছিলেন কিন্তু তিনজন সায়েন্টিস্ট, ম্যাক্সওয়েল, বোলৎজম্যান এবং ক্লসিয়াস। তিনজনের ছবি দেখতে পাচ্ছিস, ম্যাক্সওয়েল, বোলৎজম্যান এবং ক্লসিয়াস। কি সম্পর্কিত বিষয়টা সেটা নিয়ে আগে আমরা কথা বলি, তারপরে এদের বক্তব্য আমরা শুনবো। প্রথমত, গ্যাস মলিকিউলস গুলো কিন্তু তারা স্ট্যাটিক নয়। গ্যাস মলিকিউলস গুলো সবসময় কিন্তু তারা মুভমেন্টে রয়েছে। তো তারা গ্যাস মলিকিউলস যদি মুভমেন্টে থাকে তাদের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যে ক্যারেক্টারিস্টিক্স এর জন্য তারা বিভিন্ন বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো এইসব ল গুলো তাদের যে নিজস্ব বিহেভিয়ার সেগুলো দিয়ে এক্সপ্লেন করা যায়। তো ম্যাক্সওয়েল বা বোলৎজম্যান বা ক্লসিয়াস এনারা কি করেছেন না, মলিকুলার কাইনেটিক মলিকুলার থিওরির কিছু অ্যাজাম্পশন দিয়েছেন যে গ্যাস মলিকিউলস গুলো এরকম এরকম হবে, গ্যাস মলিকিউলস এর ক্যারেক্টারিস্টিক্স গুলো এরকম, এবং তার বেসিসে ওনারা বয়েলস ল বা চার্লস ল বা অ্যাভোগাড্রো ল বা ল অফ প্রেসার এগুলোকে এক্সপ্লেন করেছিলেন মলিকিউলার লেভেলে। ল ঠিক নয়, ল বলতে যেটা বোঝায় সেটা নয়, ওনারা গ্যাসের প্রপার্টি থেকেই ওই গুলোকে এক্সপ্লেন করেছেন। এটাকে বলে কাইনেটিক মলিকিউলার থিওরি বা কেএমটি। তো এই মাইক্রোস্কোপিক মডেল অফ গ্যাস মানে এখানে গ্যাসগুলোকে ক্লোজলি অবজার্ভ করা। মাইক্রোস্কোপিক মডেল মানে কি, গ্যাসগুলোকে ক্লোজলি দেখা হচ্ছে যে গ্যাসের মুভমেন্ট কেমন হচ্ছে, কি কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, সো অ্যান্ড সো ব্যাপারগুলো দেখা যাচ্ছে। তো ওনাদের বক্তব্য আমরা ডিটেলে শোনার চেষ্টা করব, বলার চেষ্টা করব। প্রথম কথা, কাইনেটিক মলিকুলার থিওরিতে মেন বক্তব্য পাঁচটা রয়েছে, পাঁচটা মূল বক্তব্য রয়েছে। হয়তো কোনো বক্তব্য কোথাও ভেঙে দুটো ভাগে ভাগ করা রয়েছে, বা আমিও ইভেন বড় বক্তব্য থাকলে তাকে ভেঙে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। কিন্তু পাঁচটা যে কন্ডিশন, সেই কন্ডিশনের মধ্যে গ্যাসের যাবতীয় কাইনেটিক প্রপার্টি, গ্যাস মুভমেন্টে থাকলে তার কি কি প্রপার্টি হতে পারে, সবগুলোকেই কিন্তু এখানে এক্সপ্লেন করা হবে এই পাঁচটা অ্যাসাম্পশনের মাধ্যমে। তো এই পাঁচটা অ্যাসাম্পশন কি কি আমি তোকে ডিটেলে বলছি, বোঝাচ্ছি, তুই ভালো করে আমার কথাটা শোন। একেবারেই কঠিন ব্যাপার নয়, বিষয়টা খুবই সোজা, এবং যা অনেক অ্যাসাম্পশন তুই অলরেডি কিন্তু জেনেই এসেছিস, আমরা কথাবার্তায় সেগুলো বলেছি। তবুও একটা কাইনেটিক মলিকুলার থিওরি হিসাবে কিন্তু আমরা সেটাকে আলাদা করে বিষয়টাকে নিয়ে বলছি। প্রথমত আমাদের কাছে অ্যাসাম্পশন 1 যেটা, এক নম্বর যে বক্তব্য সেটা কি, এক নম্বর বক্তব্য খুবই সিম্পল, সেটা হচ্ছে কি না, পার্টিকেলস অফ দ্য গ্যাসেস আর অলওয়েজ ইন কনস্ট্যান্ট র্যান্ডম মোশন। মানে গ্যাস মলিকিউলস গুলো সবসময় মোশনে থাকবে। র্যান্ডম মোশন, কনস্ট্যান্ট র্যান্ডম মোশন মানে সে সব সময়তেই দৌড়দৌড়ি করতে থাকবে এবং সেটা র্যান্ডম, সেটা একটা পার্টিকুলার ডাইরেকশনে হবে এরকম নয়, সেটা র্যান্ডম। ইফ দ্য পার্টিকেলস ওয়ার at rest, then the occupied fixed position, then a gas molecule would have fixed shape which is not observed. যদি কেউ বলে যে গ্যাস মলিকিউলস গুলো দৌড়দৌড়ি করছে না, গ্যাস মলিকিউলস গুলো একটা জায়গাতেই আছে, বেশ করব আমি বলবো বলে যদি কেউ বলে, তাহলে সে ভুল বলছে। কারণ কোনো জিনিস যদি ফিক্সড পজিশন করে থাকে, ফিক্সড পজিশনে যদি থাকে, তার একটা ফিক্সড শেপ থাকবে, যে এই জায়গা পর্যন্ত আছে তার জন্য একটা শেপ থাকবে। আজকে ধর গ্যাস মলিকিউলস গুলোকে যদি আমি এরকম একটা কন্টেনারের মধ্যে এই রকম জায়গায় যদি একটা থাকে, তাহলে তো তার একটা ফিক্সড শেপ থাকা উচিত, রাদার দ্যান এরকম গ্যাস মলিকিউলস গুলো থাকছে এরকম 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 থাকছে,
তাহলে এইভাবে গ্যাস মলিকুলস গুলো স্ট্যাটিক একটা জায়গায় থাকবে না, রাদার এইভাবে থাকবে। তার জন্য অসংখ্য প্রমাণ আছে যে এই ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য গ্যাস মলিকুলস এর তো কোনো আলাদা করে শেপই নেই। গ্যাস মলিকুলস যে আলাদা করে তার শেপ আছে সেরকম তো নেই। এবং শুধু তাই নয়, গ্যাস মলিকুলস গুলো অল পসিবল ডাইরেকশনে স্ট্রেট লাইনে মুভ করবে, 1 নম্বর বক্তব্যের মধ্যেই এটা রয়েছে। অ্যান্ড ডিউরিং র্যান্ডম মোশন যখন করছে, ডিউরিং র্যান্ডম মোশন দে কোলাইড উইথ ইচ আদার অ্যান্ড উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তারা কিন্তু যখন দৌড়দৌড়ি করছে, একটা কন্টেনার রয়েছে, দৌড়দৌড়ি করছে, একটা গ্যাস মলিকুল সে ওয়ালের সাথে ধাক্কা লাগতে পারে বা অন্য মলিকুলের সাথেও কিন্তু ধাক্কা লাগতে পারে। দেয়ার ইজ সাম পসিবিলিটি যে দেওয়ালের সাথেও ধাক্কা লাগতে পারে বা অন্য মলিকুলের সাথেও ধাক্কা লাগতে পারে, যেহেতু তারা র্যান্ডম মোশনে রয়েছে। তাহলে 1 নম্বর বক্তব্যটাকে থেকে কি আমরা বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে গ্যাস মলিকুলস গুলো কিন্তু একটা কনস্ট্যান্ট মোশনে রয়েছে, থাকবেই, সবসময় মুভমেন্টে থাকবেই। এছাড়া কি কন্টিনিউয়াস, কোনো থামার বিষয় নেই, থামার ব্যাপার নেই, কন্টিনিউয়াস। নেক্সট কি র্যান্ডম মানে যেদিকে খুশি, কোনো ফিক্সড জায়গা নেই। আর কি স্ট্রেট লাইন মোশন। আমি তোকে আলাদা আলাদা করে ইম্পর্টেন্ট পয়েন্টও বলে দিচ্ছি যে কোন জায়গা তোকে লক্ষ্য রাখতে হবে, কোন কথাগুলো তোর দরকার। অনেক কথা রয়েছে, কিন্তু তার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো দরকারি সেটা কিন্তু আমি এখান থেকে বেছে দিলাম তোকে। সেই বাছাই করা কথাটা কিন্তু অবশ্যই তোর বলবি যখন তোকে জিজ্ঞাসা করবে যে স্টেটস অফ ম্যাটারে গ্যাসিয়াস মানে কাইনেটিক থিওরি অফ ম্যাটারে তুমি কিন্তু অ্যাসাম্পশন বলো, অ্যাসাম্পশন 1 নাম্বার বলো কি, একটা অ্যাসাম্পশন বলো কি কাইনেটিক থিওরি মানে এই কথাটা প্রথম যে স্টেটমেন্ট তার মধ্যে থাকবে যে কনস্ট্যান্ট কন্টিনিউয়াস র্যান্ডম স্ট্রেট লাইন মোশন। গ্যাস মলিকুলস গুলোর মধ্যে অলওয়েজ গ্যাস মলিকুলস থামতে জানে না, থেমে যেতে জানে না কোনোদিন, তারা কিন্তু সবসময় দৌড়দৌড়ি করছে। অ্যাসাম্পশন নাম্বার 1 এটা একেবারে সোজা ব্যাপার, ইজি ব্যাপার, কঠিন কোনো ব্যাপার নেই। আমি চলে এলাম অ্যাসাম্পশন নাম্বার 2 নম্বর বক্তব্য কি আছে চল দেখি। 2 নম্বর বক্তব্য খুব সিম্পল যে গ্যাসেস কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ পার্টিকেলস। ইয়েস, গ্যাসের মধ্যে একটা দুটো পার্টিকেল থোড়ি আছে, লার্জ নাম্বার অফ পার্টিকেলস, সেটা অ্যাটম হতে পারে, মলিকুল, সো দ্যাট so volume and so far apart on the average that the actual volume of the molecule is negligible in comparison to the empty space between them। মানে গ্যাস মলিকিউলস এর যে অ্যাকচুয়াল ভলিউম, মানে অ্যাকচুয়ালি গ্যাস মলিকিউলস এর ভলিউম কত, সেটা কিন্তু এতই ছোট, এতই নেগলিজেবল ওভারঅল ভলিউমের রেসপেক্টে। এবার আমি তোকে এই ব্যাপারটা বলি, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর যে আমি কি বলতে চাইছি। তোকে যখন বলবে ভলিউম, শোন আমার কথাটা ভালো করে, তুই শোন। ধর এইটা একটা কন্টেনার, আমার কথাটা ভালো করে শোন তারপরে বল। এটা একটা কন্টেনার, এই কন্টেনার এর ভলিউম হচ্ছে VmL, এর মধ্যে গ্যাস মলিকুলস রয়েছে। যখনই ভলিউম বলা হয় তার মানে কি বলতো? তার মানে হচ্ছে এইটা, তার মানে হচ্ছে অ্যাভেলেবেল ভলিউম। কথাটা আমার ভালো করে তুই শোন। যখনই ভলিউমের কথা বলা হবে আমরা কি ধরি না, গ্যাসের ভলিউম বলতে আমরা কি বুঝি? গ্যাসের ভলিউম বলতে বুঝি যে কন্টেনারটার যা ভলিউম হবে গ্যাসেরও তাই ভলিউম, কন্টেনারের যা ভলিউম গ্যাসেরও তাই ভলিউম। কেন কেন এই কথা বলা হয়? এই কারণে বলা হয় যে কন্টেনারের ভলিউমের রেসপেক্টে গ্যাসের যে নিজের ভলিউম সেটা খুবই কম। অ্যাভেলেবেল ভলিউম মানেটা কি? কথাটা বলছি, অ্যাভেলেবেল ভলিউম কথাটার মানে কি?
মানে হচ্ছে দৌড়দৌড়ি করার জন্য কথা। আমি একটা তোকে এক্সাম্পল দিচ্ছি। ধর ধর আমি যে ঘরটার মধ্যে বসে আছি, আমি যে ঘরটা এই এই ঘরটা যেটা ঘরটা বসে রয়েছি, এই ঘরটার ধর 300 স্কোয়ার ফিট। কথার কথা যে এই ঘরটা হচ্ছে 300 স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিট। আমাকে যদি এখন বলে যে তুমি এই ঘরের কতটা জায়গায় ম্যাক্সিমাম দৌড়দৌড়ি করতে পারবে, কত স্কোয়ার ফিট জায়গায় কতটা জায়গায় তুমি দৌড়দৌড়ি করতে পারবে, তাহলে আমি নিজের ভলিউমের জায়গায় কোনো সময় দৌড়দৌড়ি করতে, আমি যে কোনো জায়গায় যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার সামনে কতখানি অ্যাভেলেবেল জায়গা দেখতে পাবো, হোয়াট ইজ দ্য অ্যাভেলেবেল স্পেস ইন ফ্রন্ট অফ মি। তাহলে আমি যদি নিজে যদি কথার কথা যদি আমি নিজে যদি 10 স্কোয়ার ফিট হই, তাহলে আমার সামনে অ্যাভেলেবেল জায়গা থাকবে 290 স্কোয়ার ফিট। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি আমার ঘরটার এরিয়া হচ্ছে 300 স্কোয়ার ফিট। এবারে আমাকে যদি বলে যে কতখানি জায়গায় তুমি দৌড়দৌড়ি করতে পারবে বলো, তাহলে আমি কি করব? নিজের ভলিউমে নিজের শরীরের মধ্যে ঢুকতে পারবো না, নিজের জায়গাটা আমি যেখানেই দাঁড়াবো আমার সামনে কতখানি ফাঁকা জায়গা পড়ে থাকবে, অ্যাভেলেবেল স্পেস কতটা থাকবে? অ্যাভেলেবেল স্পেস থাকবে ঘরটার যে এরিয়া মাইনাস আমার নিজের এরিয়া, এটাই তো। তার মানে মাইনাস করে দিলে তবেই আমি কিন্তু পাবো অ্যাভেলেবেল স্পেস বা অ্যাভেলেবেল ভলিউম। এখন গ্যাস মলিকিউলস গুলো যে জায়গায় রয়েছে, ধর গ্যাস মলিকিউলস গুলো একটা ধর 100 ml একটা ভলিউমের মধ্যে রয়েছে, এখানে অনেক গ্যাস মলিকিউল। এবারে কি করলি না, গ্যাস মলিকিউলস গুলোকে তুই স্কুইজ করে এক কোণে তুই নিয়ে এলি, তে এই ভলিউমটা হলো 0.01 ml। তাহলে অ্যাকচুয়ালি ফ্রি স্পেস বা অ্যাভেলেবেল স্পেস কতটা হলো না, 100 মাইনাস 0.01। তো এই ভলিউমটা ইন্ডিভিজুয়াল ভলিউমটা এতই কম যে আমরা গ্যাসের ভলিউমটাকে কন্টেনারের ওই 100 ml ধরছি। ধরা যাক আমাকে বললো যে তুমি কতখানি জায়গা দৌড়দৌড়ি করতে পারবে, আমি বললাম 290 স্কোয়ার ফিট দৌড়দৌড়ি করতে পারবো। এবারে কথার কথা ধর আমি মারা গেছি, তাহলে আমার কোনো ভলিউম নেই, আমি ধর ভূত, তাহলে আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমাকে সেই অবস্থায় যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা ভূতদা আপনি এই ঘরের কতখানি ম্যাক্সিমাম জায়গা দৌড়দৌড়ি করতে পারবেন, আমি তখন বলবো যে আমার তো নিজের কোনো ভলিউম নেই, তাই ঘরের যে 300 স্কোয়ার ফিট আছে পুরোটাই আমি দৌড়দৌড়ি করতে পারবো। তো দিস ইজ দ্য ফ্যাক্ট যে ভলিউম মানে পুরো এন্টায়ার স্পেসটা বোঝায় না, ভলিউম মানে বোঝায় অ্যাভেলেবেল ভলিউম, মানে তোমার দৌড়দৌড়ি করার জন্য কতখানি ফাঁকা জায়গা রয়েছে, দ্যাট ইজ কল্ড অ্যাভেলেবেল ভলিউম। তো গ্যাসের ক্ষেত্রে কি হয় না, গ্যাসকে নিজস্ব যে গ্যাসের অ্যাটম মলিকিউল গুলো রয়েছে তাদেরকে যদি তুই এক জায়গায় বন্দি করে যদি ছোট জায়গার মধ্যেও নিয়ে আসিস না, সেটা এত কম হবে যে ওভারঅল ভলিউমের রেসপেক্টে ওটা কোনো এফেক্টই করবে না। সেই জন্য আমরা যখনই গ্যাসের ভলিউম বলি তখন কি বলি, গ্যাসের ভলিউমটা বলি কন্টেনারটার যা ভলিউম সেটাকেই বলি। দেখ এবারে লার্জ নাম্বার অফ পার্টিকেল সো স্মল যে অ্যাভারেজ অফ দ্য অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য মলিকিউল ইজ নেগলিজেবল ইন কম্পারিজন টু দ্য এমটি স্পেস বিটুইন দেম। তাদের মধ্যে এত ফাঁকা জায়গা রয়েছে, এত বড় জায়গা রয়েছে যে তার রেসপেক্টে কিন্তু গ্যাস মলিকিউলসের নিজস্ব যে ভলিউম সেই ভলিউম কিন্তু নেগলিজেবল। সেই জন্য টোটাল স্পেসটাই অ্যাভেলেবেল স্পেস হয়ে যায়, ওটাকেই আমরা ভলিউম হিসাবে চিনি। তো তাহলে এর জন্যই কিন্তু গ্যাস কি হয় না কম্প্রেসেবল হয়, গ্যাস মলিকিউলস গুলো দূরে দূরে থাকার। গ্যাস মলিকিউলস যদি ভলিউম যদি খুবই কমিয়ে দিতিস তাহলে তার ভলিউমটাকে কিন্তু কনসিডার করতে হতো। আজকে ধর তুই 100 থেকে 0.01 মাইনাস করছিস, সেটা কিছু যায় আসে না। আমি ধর তোর কথার কথা বলছি যে একটা ইডেন গার্ডেনের স্টেডিয়াম রয়েছে,
সেখানে ইডেন গার্ডেনের স্টেডিয়ামে 4টে বল পড়ে রয়েছে, 4টে বল পড়ে রয়েছে। তো তোকে যদি বলি যে অ্যাভেলেবেল স্পেস কতটা, কতটা ফাঁকা জায়গা রয়েছে, তো টোটাল ইডেন গার্ডেনের রেসপেক্টে এই 4টে বলের ভলিউম কতটা, আমি বলবো পুরো স্টেডিয়ামটাই ফাঁকা রয়েছে, দৌড়দৌড়ি করতে পারবো। 4টে বলের জায়গাটা আমি যেতে পারবো না, পা দিতে পারবো না, বাকি সব জায়গা দিতে পারবো, কিন্তু 4টে বলের ভলিউম কতটা। এবারে আমি কি করছি না, টোটাল সিস্টেমটাকে আমি স্কুইজ করে দিচ্ছি, আমি ছোট করে দিচ্ছি। তো বলকে তো তুই কম্প্রেস করতে পারবি না, ভলিউমটাকে কমিয়ে দিচ্ছিস। ভলিউমটাকে কমিয়ে দিয়ে একটা ছোট্ট করে দিলি, 2 ফুট বাই 2 ফুট করে দিলি, তখন কি হবে, তখন ওই 4টে বলের ভলিউমটা কিন্তু ফাইনাইট ভলিউম হয়ে যাবে, ইম্পর্টেন্ট হয়ে যাবে। আজকে ধর কোন গ্যাসের ভলিউম ধর 1 সিসি, তাহলে এইটা হচ্ছে 100 সিসি, তাহলে ভলিউমটা তুই যখন বলছিস তখন অ্যাকচুয়ালি হওয়া উচিত 99। তো 99 আর 100 সেটা একই রকম ব্যাপার, তুই বলবি 99 আর 100 ওটা কোনো পার্থক্য নেই। কিন্তু আমি যদি এই ভলিউমটাকে যদি কমিয়ে যদি 10 সিসি করে দিই, তাহলে এইটা যদি, এটা তো 1 সিসি থাকবে, তাহলে এটা 9 সিসি হয়ে যাবে, ভলিউমটা 9 সিসি হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যাপারটা অ্যাপ্লিকেবল হবে। যখন ভলিউমটা অনেক বড় হয় তখন গ্যাসের ভলিউমটা কিন্তু নেগলিজেবল হয়ে যায়, নিজস্ব ভলিউম গ্যাসের ভলিউম নেগলিজেবল হয়ে যায়। এসব প্রসঙ্গ আসবে, না হলেই তো পড়া কি করে হবে। স্টেটস অফ ম্যাটার অত সোজা নয় যে স্টেটস অফ ম্যাটার, অনেকে বলে স্টেটস অফ ম্যাটার ওতে কি আছে, কিছুই পড়তে হয় না, কিন্তু না, এরকম বলা উচিত। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেখানে অনেক কিছু স্টেটমেন্ট আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোকে বোঝাবো, একটাও সিঙ্গেল পয়েন্টও বাদ যাবে না, এটা আমি কথা দিলাম তোকে। তো দেখ যে 10 সিসি রেসপেক্টে 1 সিসি কিন্তু যথেষ্ট, কিন্তু 1000 সিসি রেসপেক্টে 1 সিসি বা 1 লক্ষ সিসি রেসপেক্টে 1 সিসি কিন্তু যথেষ্ট নয়। তাই গ্যাসের ভলিউমটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার চাইতে টোটাল যে ওভারঅল ভলিউমটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যাচ্ছে। আজকে তুই চিন্তা কর, তোকে ধর একটা ভিখারি তোর কাছ থেকে পয়সা চাইল, তুই একটা ভিখারিকে তুই 1 টাকা দিলি, এই নাও 1 টাকা, ও 1 টাকা নিয়ে চলে গেল। এবারে ও ভাবলো 1 টাকা দিয়েছে, ঠিক আছে, নিয়ে চলে গেল। এবার দুটো ভিখারি আছে, তুই একজনকে 1 টাকা দিলি, একজনকে 10 টাকা দিলি। যাকে 1 টাকা দিবি সে কিন্তু টাকাটা ফেলে দেবে। কেন, ওকে 10 টাকা দিলে আমাকে 1 টাকা দিলে কেন, কারণ তখন ওর কাছে 1 টাকাটা কিন্তু লেস অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে আগে ওকে 1 টাকা দিয়েছিলাম, এখনো আমি ওকে 1 টাকা দিয়েছি, কিন্তু পাশে একটা কোয়ান্টিটি থাকার জন্য সেটা আমি কখনো ফাইনাইট হচ্ছে, কখনো নেগলিজেবল হচ্ছে। এটা বুঝতে হবে তোকে, এটা বুঝতে হবে। আজকে একটা অ্যামাউন্ট সেটা ফাইনাইট হবে কি ফাইনাইট হবে না, সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু আদার। অনেক সময় আমরা নেগলেক্ট করি, স্যার পয়েন্টের পরে 2টো ঘর বাদে স্যার একটা 5 আছে, ওটাকে নেগলেক্ট করে দেবো। নেগলেক্ট করব যখন, তখন ভাববো যে আমি কি কোয়ান্টিটি বের করতে চাইছি, ওটা হয়তো ইলেকট্রনের মাস বের করতে চাইছি, নিশ্চয়ই নেগলেক্ট করবো না। ইলেকট্রনের মাস পয়েন্টের পরে 10⁻³ কেজিতে তার ভ্যালু আছে, পয়েন্টের পরে 2-3 ঘর বাদে সেই ভ্যালুটাকেও নেগলেক্ট করা যায় না। তো নেগলিজেবল ইন কম্পারিজন টু এমটি স্পেস বিটুইন দেম, এটা অ্যাজাম্পশন 2। এরপরে হচ্ছে অ্যাজাম্পশন 3 নম্বর অ্যাজাম্পশন, 3 নম্বর বক্তব্য কাইনেটিক থিওরির কি, চল দেখি। দেয়ার ইজ নো ফোর্স অফ অ্যাট্রাকশন
more force of attraction between the particles of gas at ordinary temperature and pressure. ধরে নেওয়া হয়েছে যে সেখানে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে। আমরা কোনো রকম কোনো একটার সাথে আর একটার কিন্তু কোনো রকম কোনো অ্যাট্রাকশন খুবই উইক, দ্যাট ইজ নেগলিজেবল। রিপালশন থাকবে কিনা সেটা আমি একটু পরে বলছি। অ্যাট্রাকশন যেখানে থাকে সেখানে রিপালশনও হতে পারে, রিপালশনেরও পসিবিলিটি আছে। সব জায়গায় আমরা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বলে বলেই যাই, কিন্তু সেখানে রিপালশনের একটা বিষয় আসতে পারে, কিন্তু সেটা কেন আসছে না সেটা আমি তোকে একটু বাদে আমি তোকে বোঝাচ্ছি, খানিকটা বাদে বোঝাচ্ছি। আপাতত গ্যাস মলিকিউলস গুলো আসলে এত র্যান্ডম মোশনে থাকে যে কোনো সময় নিজেদের কাছাকাছি সময় কাটাতে পারে না। এই যেরকম আজকাল এত ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক গ্যাজেট হয়ে গেছে, কম্পিউটার থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, এছাড়াও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, বাবা মা ভাই বোন আমরা যে একসাথে বসে গল্প করছি, এরকম সিচুয়েশনটা কিন্তু আর দেখা যায় না। মানে আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স হয়ে গেছে। আমি দেখছি যে একজনের বন্ধুর বাড়িতে একবার গেছি, দেখছি যে বন্ধুর বাড়িতে যাওয়ার পরে ও বলল যে বস, এখানে বস, সোফাতে আমি বসলাম, বললো যে বস, আমি বসলাম। তারপরে দেখছি যে ও একটা মোবাইল বের করে মোবাইলটা নিয়ে কি করছে। ওর ছেলে এলো, সে একটা মোবাইল নিয়ে বসে রয়েছে, মোবাইল নিয়ে কি করছে। তার ওয়াইফ এলো, সেও দেখছি মোবাইল নিয়ে বসে কি করছে। আমি একটা মোবাইল বের করলাম, মোবাইল নিয়ে কিছু একটা করলাম। তো আমি ওর বাড়িতে গেছি কিছু কারণে, কিছু দরকারে, কিছু কথা বলার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে কথা বলার মতো সেই সিচুয়েশন ডেভেলপই করছে না। আসলে ডিস্টেন্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার ফলে কিন্তু অ্যাট্রাকশনটা কিন্তু আর নেই, থাকছে না। অনেকটা ডিস্টেন্স যখন হয়ে যায়, কাছাকাছি কিছু সময় কাটালে তখন অ্যাট্রাকশন হয়, কিন্তু অ্যাট্রাকশনটা কিন্তু একটা পার্টিকুলার ডিস্টেন্সে ম্যাক্সিমাম হয়। সেটা নিয়ে আমি একটু বাদে আলোচনা করছি। কিন্তু গ্যাস মলিকিউলসের ক্ষেত্রে উইক ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ভেরি ভেরি উইক ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, যার জন্য কিন্তু গ্যাস মলিকিউলস গুলো ফ্রিলি মুভ করতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। এটাই হচ্ছে অ্যাজাম্পশন নাম্বার 3। অ্যাজাম্পশন নাম্বার 4, এবারে কি, collision of the gas molecules are perfectly elastic। আমরা এই কথা আগেই বলেছি, গ্যাস মলিকিউলস র্যান্ডম মোশনে, গ্যাসের কি চোখ আছে, দেখতে পায় না, সরি দেখতে পায় না, তাহলে নিশ্চয়ই ধাক্কা লাগবে, কলিশন হবেই, গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে কলিশন হবেই, ধাক্কা ধাক্কি লাগবেই। বাট দ্যাট কলিশন ইজ পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক, ইলাস্টিক মানে কি না, আগেও এনার্জি এবং পরেও এনার্জি কনজার্ভ থাকবে, এনার্জির কোনো পরিবর্তন হবে না। যদিও ভেলোসিটির পরিবর্তন হতে পারে, কিন্তু টোটাল এনার্জি আদার ফর্ম অফ এনার্জিতে গিয়ে যাই হোক না কেন, আলটিমেটলি কিন্তু কনজার্ভ থাকবে। ধাক্কা লাগার আগে পরে এনার্জি বেশি কারোর কমে যাবে, কিন্তু টোটাল এনার্জি এই মলিকুলার সিস্টেমে যে টোটাল এনার্জি, একটা এ বলে একটা বডি, কথাটা বোঝার চেষ্টা কর, এ বলে একটা বডি, একটা বি বলে একটা বডি, এ আর বি একটা গ্যাস মলিকিউলস, এরা ধাক্কা লাগতে পারে। ইলাস্টিক কলিশন মানে কি? ইলাস্টিক কলিশন মানে হচ্ছে যে ধাক্কা লাগার আগে ওদের টোটাল এনার্জি এ আর বি এর যা ছিল, ধাক্কা লাগার পরেতেও কিন্তু টোটাল এনার্জি তাই থাকবে। হতে পারে যে এ হয়তো আগে v1 ভেলোসিটিতে মুভ করছিল, পরে হয়তো v2 ভেলোসিটিতে মুভ করছে, বা এ v3 তে মুভ করছিল, পরে কিন্তু v4 এ মুভ করবে, তেমনটা হতেই পারে। ধাক্কা লাগার আগে পরে একই রকম ভেলোসিটিতে যাবে এরকম কোনো কথা নেই, বরঞ্চ না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এনার্জির কনজারভেশন আছে, এনার্জির কনজারভেশনের জন্য কিন্তু টোটাল এনার্জিটা কিন্তু কলিশনের আগে এবং পরে সবসময় একই হবে।
That means total energy of the molecules before and after the remains same down আবার কি same. This is contrary to what is actually observed. কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু তা দেখি না। আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট যদি হয় তাহলে ওদের এনার্জিটা কমে যাওয়া উচিত, ওদের ওভারঅল এনার্জিটা কমে যাওয়া উচিত। সেম হয়ে থাকে। ইলাস্টিক কলিশন কেন হয় তাও কিন্তু কাইনেটিক থিওরির মধ্যে যে বক্তব্য আছে সে বক্তব্যটা কিন্তু আমাদের নর্মাল এক্সপিরিয়েন্সের বাইরে চলে যাচ্ছে, যেটাও কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার যে ইলাস্টিক কলিশনের ব্যাপারটা। এই নিয়ে আমরা পরে এইসব নিয়ে বলছি। তাহলে মূল ব্যাপারটা এখানে কি না, এখানে ডিউরিং দ্য কলিশন মলিকুলস ডু নট সেটেল ডাউন অর স্লো ডাউন। মলিকিউল গুলো কিন্তু সেটেল ডাউন করে না বা স্লো ডাউন একজন করতে পারে, আর একজন কিন্তু সেটা এনার্জিটা গেইন করে নেবে, টোটাল এনার্জিটা যাতে কনস্ট্যান্ট থাকে। 2 নম্বর কথা হচ্ছে যে অ্যাভারেজ কাইনেটিক, খুব গুরুত্বপূর্ণ কথা, ইম্পর্টেন্ট, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। মানে তুমি টেম্পারেচার বাড়িয়ে দিলে কিন্তু কিছুর ভেলোসিটি বেড়ে যাবে এবং কাইনেটিক এনার্জি অটোমেটিক্যালি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি, গ্যাসের কাইনেটিক এনার্জি আমি তোকে বলছি, কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 RT। তো টি বাড়লে কিন্তু কাইনেটিক এনার্জি অবশ্যই বাড়বে। কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টি। তো টি বাড়লে ভেলোসিটি বাড়ে। কি রকম কি ভেলোসিটি আছে সেটা আমরা পরে দেখছি, কিন্তু একটা জিনিস মনে রাখবি যে এই কাইনেটিক এনার্জিটা গ্যাস মলিকিউলসে সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই এনার্জিটা কিন্তু কনজার্ভ থাকবে। টেম্পারেচার বাড়লে কিন্তু, টেম্পারেচার ইজ নাথিং বাট এ ফর্ম অফ এনার্জি, টেম্পারেচার বাড়লে কিন্তু অটোমেটিক্যালি কাইনেটিক এনার্জি বাড়বে এবং সেটা ওই রিলেশনশিপ দিয়ে অ্যাপ্লিকেবল হবে। কাইনেটিক এনার্জি কত? 3/2 RT। 5 নম্বর বক্তব্য, নাম্বার 5 হচ্ছে কি, at any particular time different particles of the gas have different speeds and different kinetic energy. This assumption is reasonable because the particles collide and we expect their speed to change. যে কথা আমি একটু আগেই বলছিলাম যে ধাক্কা লাগলে কিন্তু স্পিডটা তো চেঞ্জ হবে। হয়তো এনার্জি কনজার্ভ থাকতে পারে, একজন ধাক্কা লাগলো, যে আরেকজনকে ধাক্কা মারলো তার এনার্জি একটু বেড়ে গেল, ওর এনার্জি একটু কমে গেল। আলটিমেটলি কাইনেটিক এনার্জি ½ mv² বা 3/2 RT, এই ভ্যালুগুলো কিন্তু কনজার্ভ থাকছে। স্লো ডাউন হয়তো পুরোপুরি স্লো ডাউন হবে না, থেমে যাবে না, এরকম হবে না, কিন্তু চেঞ্জ হবে। দেখ এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ডিফারেন্ট, এক জায়গায় যদি 100টা মলিকিউল থাকে তাহলে সকলের স্পিড সমান নয়, দে হ্যাভ ডিফারেন্ট কাইনেটিক এনার্জি হবে, তাদের স্পিডটাও কিন্তু আলাদা হবে, স্পিডটা কিন্তু এক হবে না। যত মলিকিউল আছে সকলের কিন্তু স্পিড সমান নয়। এই জায়গাটাই কিন্তু ম্যাক্সওয়েল, বোলজম্যান ওনারা ভাবছিলেন যে এক জায়গায় যদি 100টা মলিকিউল থাকে এবং তাদের সকলের যদি স্পিডটা ডিফারেন্ট হয় তাহলে আমরা সেই ব্যাপারটাকে কি করে বুঝবো যে কার কত স্পিড। ধর আমি তোকে বলছি যে তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, যে এক জায়গায় ধর 1 বিলিয়ন মলিকিউল, আর কত থাকবে 1 বিলিয়ন, মিলিয়নের কমে তো থাকবে না। তো 1 বিলিয়ন মলিকিউল রয়েছে একটা কন্টেনারের মধ্যে, ঠিক আছে? তো ধরে নে, টেকেন ফর গ্রান্টেড, ধরে নে যে আমি 1 বিলিয়নের প্রত্যেকটা মলিকিউলের আমি ভেলোসিটি বের করলাম। ধরে নে, বের করা অসম্ভব ব্যাপার, তবুও ধরে নে যে আমি বের করলাম। এবারে বের করে কি খুশি থাকা যায়? না, বের করার পরে খুশি থাকা যায় না, কারণ পর মুহূর্তেই ওই ভেলোসিটি গুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ যেই মাত্র ধাক্কা লাগবে তখন কি হবে? যেই ধাক্কা লাগবে অটোমেটিক্যালি তার ভেলোসিটিটা কিন্তু চেঞ্জ হবে। সে দেয়ালের গায়ে ধাক্কা লাগুক বা নিজেদের মধ্যে ধাক্কা লাগুক। কিন্তু এখানে একটা বিষয় আমি তোকে এখন বলবো, সেই বিষয়টা হচ্ছে কি না, এনারা একটা
কাইনেটিক গ্যাস ইকুয়েশন বানিয়েছিলেন, যে ইকুয়েশনটা কি করবে না, এই যে আমরা প্রেসার ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট যে বলেছিলাম, সেটাকে একটু মডিফাই করে চেঞ্জ করে একটা ইকুয়েশন বানানো হয়েছে, একে বলে কাইনেটিক গ্যাস ইকুয়েশন। এই কাইনেটিক গ্যাস ইকুয়েশনে পিভি ইকুয়ালস টু 1/3 mn u স্কয়ার বা সি স্কয়ার যাই বলিস না কেন। তো কি কি এর মানে না, n হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস, n হচ্ছে মাস অফ দা গ্যাস মলিকিউলস, আর ইউ হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মানে ইউ রুট মিন স্কোয়ার ভেলোসিটি। একটু বাদে আসছি এই বিষয়টা। রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে যত মলিকিউল আছে তাদের স্কোয়ার করে মিন করে তার স্কোয়ার রুট নেওয়ার পরে যে ভেলোসিটিটা হবে সেটাই হচ্ছে এখানে মলিকুলের একটা রকমের ভেলোসিটি দেওয়া আছে। অনেক রকমের ভেলোসিটি আছে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি আরএমএস বলে, অ্যাভারেজ ভেলোসিটি, তারপরে মোস্ট প্রবাবল ভেলোসিটি এমপিএস। তো এরকম ধরনের অনেকগুলো ভেলোসিটি আছে, তার মধ্যে একটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি যেটা আমি বললাম। তো এখন প্রবলেমটা হচ্ছে যে আমি যদি দেখি যে কোনো একটা জায়গায় 100, 200, 500, 1000 মলিকিউলস রয়েছে, তাদের বিভিন্ন রকমের স্পিড, তো সেই স্পিডটাকে আমি মেজার করব কি করে বা দেখাবো কি করে? দেখ, একটা জিনিস তোকে বুঝতে হবে যে একটা পার্টিকুলার স্পিডে কতগুলো মলিকিউল আছে। দেখ, এই জিনিসটা একটু ভালো করে বোঝার দরকার আছে, আজকে একটু ভালো করে তুই আমার এই কথাটা শোন। ধর এক জায়গায় 100টা মলিকিউল আছে। তো ম্যাক্সওয়েল কি বলছেন? ম্যাক্সওয়েল এই স্পিডের ডিস্ট্রিবিউশন করেছেন। ডিস্ট্রিবিউশন মানে কি? মানে কত মলিকিউল কত স্পিডে আছে সেটা উনি বলে দেবেন। কিভাবে কিভাবে এটা বলবে? গল্পটা আমরাও শুনি, বোঝার চেষ্টা করি। একদম সিম্পল ব্যাপার, ইজি করে বোঝার চেষ্টা কর। আমি তোকে বলছি যে আমাদের মূল সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে এটাই যে এক জায়গায় ধরে নে যে 100টা মলিকুল আছে। আমার কথাটা শোন ভালো করে, আমি একটু বোর্ডে তোকে দেখাই, তাহলে তুই বুঝতে পারবি। এক জায়গায় ধরে নে যে এখানে 100 মলিকুলস আছে। এই 100টা মলিকুলের মধ্যে ধরে নে যে স্পিড, বিভিন্ন রকমের স্পিড আছে। 20 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, 70 মিটার পার সেকেন্ড, এরকম স্পিডে মলিকুল আছে। তো 20 মিটার পার সেকেন্ডে ধর 30টা মলিকুল আছে। 70 মিটার পার সেকেন্ডে ধর 20টা মলিকুল আছে। এটা নাম্বার। 50 মিটার পার সেকেন্ডে ধর 50টা মলিকুল আছে। তাহলে তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর যে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কত স্পিডে কতগুলো মলিকিউল আছে বা কত স্পিড থেকে কত স্পিডের মধ্যে কতগুলো মলিকিউল আছে। এবারে তুই হয়তো বলবি যে স্যার এই স্পিডগুলো যেগুলো আপনি লিখছেন সেগুলো তো কোনো একটা বিশেষ মুহূর্তে, অ্যাট অ্যান্ড ইনস্ট্যান্ট,
তাহলে পরের মুহূর্তেই তো এগুলো বদলে যাবে। ম্যাক্সওয়েল বলছেন যে পরের মুহূর্তে নিশ্চয়ই বদলাবে, কিন্তু ওই যে স্পিড, ওতে 50টা যে মলিকিউলের কথা বলা হয়েছে 50 মিটার পার সেকেন্ডে, সেই মলিকিউলগুলো চেঞ্জ হবে, কিন্তু তার নাম্বারগুলো মোটামুটি ওটাই থাকবে। মানে আমি তোকে বলছি যে আমি হয়তো একটা টেস্ট, আমি একটা পরীক্ষা নিলাম, প্রথমে একটা এক্সাম নিলাম, কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। এক্সাম 1, তাতে 25 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। আমি সব সময় বলছি যে আমি এদের মধ্যে থেকে যারা সব থেকে কম 5 জন পাবে, এই 5 জন ফেল, 5 জন, যারা সব থেকে কম মার্কস পাবে সেই 5 জন ফেল, আর যারা বেশি মার্কস পাবে তারা হচ্ছে পাস। তাহলে প্রথমবার পরীক্ষা নিলাম, 5 জন ফেল করেছে, 20 জন পাস করেছে। এবারে এক্সাম 2 নিলাম, তাতেও কিন্তু 20 জনই পাস করেছে, 5 জন ফেল করেছে। কিন্তু এমন হতে পারে যে এইখানে যে 5 জন ছিল সেই 5 জনই এরা নয়। আমার কথা বুঝছিস কি বুঝছিস না? আমি বলতে চাইছি যে 25 জনের পরীক্ষা নিয়েছি, তো 20 জন পাস করেছে, 5 জন ফেল করেছে। আমি নিয়ম করে দিয়েছি যে সব থেকে কম যে 5 জন মার্কস পাবে তারা ফেল, বাকিরা পাস। তাহলে তো সবসময় 5 জন ফেল করবে, আর সবসময় তো 20 জন পাস করবে। কিন্তু এই 20 জনের মধ্যে যে স্টুডেন্টগুলো রয়েছে তারা চেঞ্জ হতে পারে। এই 20 জনের মধ্যে এখানে যারা 20 জন ছিল তাদের মধ্যে কেউ কেউ হয়তো ফেল করেছে, এখানে 5 জন চলে আসতে পারে, এখান থেকে এই 5 জনের মধ্যে থেকে এর মধ্যে ঢুকতে পারে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেই জন্যে এই যে নাম্বারগুলো আছে, 30টা মলিকিউল 20 মিটার পার সেকেন্ডে দৌড়চ্ছে, 50টা মলিকিউল 50 মিটার পার সেকেন্ডে দৌড়চ্ছে, 20টা মলিকিউল 70 মিটার পার সেকেন্ডে দৌড়চ্ছে। এই ভেলোসিটি গুলো 70, 50, 20 এরকমই থাকবে। মলিকিউল চেঞ্জ হয়ে যেতে পারে। এ বলে মলিকিউলটা আগে হয়তো 50 স্পিডে দৌড়চ্ছিল, এখন হয়তো 20 স্পিডে দৌড়চ্ছে, এটা চেঞ্জ হতে পারে। কিন্তু ওটা চেঞ্জ হবে না যে মলিকিউলের টোটাল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে না, মলিকিউল ওইগুলোই থাকবে, মলিকিউল নাম্বারটা একই থাকবে। কিন্তু এ মলিকিউলের আগে যে স্পিডটা ছিল, এ হয়তো বি এর জায়গায় যাবে, বি হয়তো এর জায়গায় আসবে, কিন্তু ওই নাম্বারটা একই থাকবে। আমার কথা বুঝেছিস না বুঝিসনি? এটা আমাকে বল। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখ, একটু জটিল আছে, আমি তোকে আবার বলছি। ধর 100টা মলিকিউল আছে, তাদের ডিস্ট্রিবিউশনটা একদম কম থেকে বেশি পর্যন্ত রয়েছে, কম থেকে বেশি পর্যন্ত রয়েছে। 0 মিটার পার সেকেন্ড, মানে 0 হয় না, যাকে 1-2 মিটার পার সেকেন্ড থেকে 100 মিটার পার সেকেন্ড পর্যন্ত রয়েছে। তো যত মলিকিউল আছে এর স্পিডের মধ্যেই থাকবে। ধর তুই বললি যে ওখানে 5টা মলিকিউল আছে যাদের খুব কম স্পিড, এখন বলছিস 10 মিনিট বাদে দেখছিস যে 5টা মলিকিউল আছে তাদেরও খুব কম স্পিড। এর থেকে তুই কি বুঝলি? না, আগের যে 5টা মলিকিউল ছিল কম স্পিড যখন দেখেছিলিস, তার মানে এই নয় যে এখনেরও 5টা মলিকিউল ওই কম স্পিডে রয়েছে, কিন্তু 5টা মলিকিউলই কম স্পিডে রয়েছে। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে, কিন্তু তুমি এবারে কিভাবে সেটাকে ইউজ করবে, মলিকিউলগুলো কিভাবে ইউজ করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা টোটাল ডিস্ট্রিবিউশনে কার্ভটাকে মেনটেন করবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেক ম্যাক্সিমাম বাচ্চাই বুঝতে পারে না, আমি তোকে সেটা বলছি। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন। আমার কথাটা ভালো করে শোন। অনেকেই পড়ে না, এই জায়গাটা পড়ে না, কারণ এই জায়গাটা থেকে কোশ্চেন আসে না বলে পড়ে না, কিন্তু সিলেবাসে আছে। সিলেবাসে থাকলে আমি অবশ্যই পড়াবো। তো এই দুজন ভদ্রলোক
ম্যাক্সওয়েল এবং বোলৎজম্যান, ভাবা যায় না এদের কাজকর্ম কি করেছিলেন না করেছেন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি আমরা তো অ্যাটমিক স্ট্রাকচারে পড়িয়েছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের থিওরি ইত্যাদি করেছিলেন। তো এরা দুজন একসাথে এই ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন দিয়েছিলেন। কি কি জন্য দিয়েছিলেন না, ডিটারমাইন্ড হাউ মেনি, কথাটা ভালো করে, হাউ মেনি মলিকিউলস আর মুভিং বিটুইন ভেলোসিটি ভি অ্যান্ড ভি প্লাস ডিবি। ধর 20 থেকে 22 মিটার পার সেকেন্ডে কতগুলো মলিকিউল আছে, রেঞ্জের মধ্যে কতগুলো মলিকিউল আছে সেটা বোঝানোর জন্য ওনারা ডিস্ট্রিবিউশন ল ইউজ করেছিলেন। তো ম্যাক্সওয়েল বোলৎজম্যান ডিস্ট্রিবিউশন, তার ইকুয়েশনটা আমাদের ট্রিটমেন্টটা সিলেবাসে নেই, কিন্তু তাদের গ্রাফ বা তাদের আইডিয়াটা আমাদের সিলেবাসে আছে, আমি সেটাই তোকে পড়াবো। তো প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সওয়েলের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনে কি না, দেখ যে এখানে আরএমএস ভেলোসিটি মানে ভেলোসিটিটা এদিকে প্লট করা আছে। কথাটা আমার ভালো করে শুন, একদম পরিষ্কার করে শুনবি। তুই এখানে কি দেখতে পাচ্ছিস, আমি এটা অন্য কালার নিই তাহলে তোকে আমি দেখাতে পারবো। এটা ধর ব্ল্যাক কালার নিলাম। আচ্ছা, আমি কি দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে কি ফ্র্যাকশন অফ মলিকিউলস, মানে কত মলিকিউল, কত টোটাল মলিকিউলের কত পার্ট ওই ভেলোসিটিতে আছে। তুই দেখতে পাচ্ছিস যে খুব কম ভেলোসিটিতে, দিস ইজ কম ভেলোসিটি, খুব এদিকে হচ্ছে লো ভেলোসিটিতে স্মল নাম্বার অফ মলিকিউলস। আবার দেখ এগুলো হচ্ছে হাই ভেলোসিটি, এগুলোতেও কিন্তু স্মল নাম্বার অফ মলিকিউলস। মাইন্ড দ্যাট এখানে কিন্তু টি কনস্ট্যান্ট আছে, টি কনস্ট্যান্ট না থাকলে সব ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই জায়গাটায় দেখ, এই জায়গাটায় এরকম জায়গায় দেখে যাচ্ছে, যাকে এরকম জায়গায়, এইটুকু জায়গায় এই যে ভেলোসিটি, এটা ধর v1 থেকে এখানে v2, এইটুকু জায়গায় ম্যাক্সিমাম নাম্বার, এই যে ফ্র্যাকশন মলিকিউল মানে কি এদিকে ম্যাক্সিমাম, তাহলে এইটাকে বলে কি এমপিএস। এমপিএস মানে কি মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল 50-এ 50টা মলিকিউল আছে 100টার মধ্যে, তার মানে বেশি সংখ্যক মলিকিউল কোনো একটা বিশেষ ভেলোসিটিতে রয়েছে, সেটা হাইও নয় লো নয়। যখন এক জায়গায় অনেক মলিকিউল থাকে, তার কিছু মলিকিউল থাকে কম ভেলোসিটিতে, কিছু মলিকিউল থাকে বেশি, সব ভেলোসিটিতে কিছু না কিছু মলিকিউল থাকে, কিন্তু একটা পার্টিকুলার ভেলোসিটিতে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল থাকে। তাকে কি বলে, তাকে বলে মোস্ট প্রবাবল স্পিড। মোস্ট প্রবাবল স্পিড বলে তাকে এমপিএস, মোস্ট প্রবাবল স্পিড। মানে ওইখানে ম্যাক্সিমাম মলিকিউল ওই স্পিডটায় রয়েছে, বাকি কিছু হায়ারে রয়েছে, কিছু লোয়ারে রয়েছে, এখানে রয়েছে, ওখানে রয়েছে, সেখানে রয়েছে, এসব থাকতে পারে। কিন্তু মোস্ট প্রবাবল স্পিড মানে হচ্ছে যে স্পিডে সব থেকে বেশি সংখ্যক মলিকিউল রয়েছে। আজকে ধর 100 মার্কসের কেমিস্ট্রিতে পরীক্ষা হয়েছে, দু একটা ছেলে আছে 2, 4, 5 পেয়েছে, দু একটা ছেলে আছে 99, 100 পেয়েছে, কিন্তু ধর 60 থেকে 65 ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট পেয়েছে। তোদের ক্লাসে 100টা স্টুডেন্টের মধ্যে ধর 60টা স্টুডেন্টই, 60 স্টুডেন্টই ওই 60 থেকে 65 মার্কস পেয়েছে। তাহলে বলতে হবে যে মোস্ট প্রবাবল নাম্বার যেটা, সেটা হচ্ছে ওই 60 থেকে 65, ওটা হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বার। জাস্ট লাইক দিস, সেরকম টাইপেরই ব্যাপার যে ফ্র্যাকশন অফ মলিকিউল ভার্সেস আরএমএস ভেলোসিটি যদি প্লট করা যায়, তাহলে ওর যে পিক যেটা থাকে, ওই পিক মানে হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক মলিকিউল ওই পার্টিকুলার স্পিডটা মেনটেন করছে। এবারে এই গ্রাফটা তুই বলবি এখনকার গ্রাফ নাকি তখনকার গ্রাফ, আমি তোকে বলছি দিস ইজ ইম্পর্টেন্ট, আমি তোকে বলছি যে এই গ্রাফটা টেম্পারেচার ফিক্স থাকলে সব সময়ের গ্রাফ। তুই বলবি কেন সব সময়ের গ্রাফ, আপনি কেন এরকম ভাবে বলছেন?
আমি তোকে একটাই কথা বলতে চাইছি যে যারা ম্যাক্সিমাম স্পিডে রয়েছে তারা ধাক্কা লেগে হয়তো কমে গেল, কিন্তু আরো কিছু অন্য মলিকিউল ওই ম্যাক্সিমাম স্পিডে চলে এলো, যাতে করে গ্রাফটার নেচারটা ওটাই থাকে। ইজ ইট ক্লিয়ার? আমাকে কনফার্মেশন দে, ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছিস কিনা? এই গ্রাফটা কিন্তু সব সময়ের জন্য, গ্রাফটা যদি টেম্পারেচার ফিক্স থাকে, টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু চেঞ্জ হবে স্পিড। তো সব সময়ের জন্য এই গ্রাফেতে সব সময় দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার ভেলোসিটিতে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস রয়েছে, সেই ভেলোসিটিটাকে বলে মোস্ট প্রবাবল স্পিড। মানে যে স্পিডে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল সব সময় এক্সিস্ট করে, প্রতি মুহূর্তে সব সময় ওই মলিকিউল। এমন নয় যে কার্ভটা কখনো ফ্ল্যাট হয়ে যাবে, কখনো উঁচু হয়ে যাবে, এরকম নয়, এরকম হবে না। সব সময় কার্ভটা একই রকম মেনটেন হবে। কম ভেলোসিটিতে 5টা মলিকিউল থাকলে এখনো থাকবে, 10 ঘন্টা বাদেও থাকবে, কিন্তু ওই মলিকিউলগুলো যারা 5টা, তুই আজকে ফেল করছিস, কালকে তুই পাস করবি, কিন্তু তোর জায়গায় অন্য কেউ ফেল করবে। এটাই হচ্ছে ঘটনা। এইভাবেই বিষয়টা দেখা হয় ভেলোসিটির ক্ষেত্রে। আমি নিশ্চয়ই চেষ্টা করছি বোঝাবার, তো অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে বলবি। অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, দেখ কথা বোঝার চেষ্টা কর, অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার the fraction of molecules possessing particular velocity remain almost constant, although the individual molecules possessing a particular velocity are not same at different intervals of time. এই কথাটা বুঝেছে কে বোঝেনি? এই কথাটা কে বোঝেনি? Who are those persons যারা এই কথাটা বোঝেনি, এই নিচের কথাটা বোঝেনি? এটা কে একবার আমাকে বল যে কার এইটা বুঝতে অসুবিধা হচ্ছে এই নিচের কথাটা। আমি যা কথাটা বলছি 10 মিনিট ধরে একটা কথাতেই স্টিক করে রয়েছি, যে আমি সবসময় বলছি যে ওখানে যে মলিকিউল গুলো রয়েছে তাদের ভেলোসিটি চেঞ্জ হতে পারে, ইন্ডিভিজুয়াল ভেলোসিটি চেঞ্জ হতে পারে, কিন্তু টোটাল যে নাম্বার অফ মলিকিউলস যারা লো ভেলোসিটিতে বা হাই ভেলোসিটিতে বা মোস্ট প্রবাবল ভেলোসিটি আছে তাদের নাম্বার চেঞ্জ। আবার ভালো করে পড়, at a particular temperature the fraction of molecule possessing a particular velocity remain constant, fraction of molecule although the individual molecule possessing a particular velocity are not the same at different interval. এই কথাটা কিন্তু তুই পাবি না বইতে। আমি তোকে বুঝে আমি তোকে লিখে বোঝাচ্ছি তোকে যে ব্যাপারটা এই রকম, আমি আমার মতো করে আমি তোকে বলছি, যাতে করে তোর বুঝতে কোনো অসুবিধা না হয়। বইয়ের ভাষাতে গেলে প্রবলেম হবে, একেবারেই তোর অসুবিধা হয়ে যাবে, তুই ব্যাপারটা খেয়েই হারিয়ে ফেলবি। তুই জিনিসটা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন একদমই তুই বুঝতে পারবি না। প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে বলদি জায়গা থাকে, মাঝামাঝি জায়গা এলেই এখন প্রবলেমের জায়গা থাকে। এরপরে রিয়েল গ্যাস ফিয়েল গ্যাস পড়াবো, ভ্যান্ডাল ইকুয়েশন পড়াবো, একদম ধাই করে পরের দিনকার শেষ হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু হবে না। এটা ব্যাপারটা বুঝতে পেরেছিস? আমাকে বল একটু, নিচের যে লেখাটা এবং উপরে যে গ্রাফটা একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তো বেসিক জায়গাটা বোঝার চেষ্টা কর যে মলিকিউলের ভেলোসিটি চেঞ্জ হতে পারে, কিন্তু ফ্র্যাকশন অফ মলিকিউল সেটা কখনো চেঞ্জ হবে না। আমি তোকে অনেক রকমের এক্সাম্পল দিয়ে বললাম। তো এই কতগুলো মলিকিউল একটা পার্টিকুলার স্পিড রেঞ্জে আছে সেটা কি করে পাবো? যে তোকে যদি বলে যে 1300 থেকে, ধর এরকম ভাবে বললো যে 1300 থেকে 1600 মিটার পার সেকেন্ড, এই স্পিডের মধ্যে কত মলিকিউল আছে। এবারে দেখ যে দা এরিয়া, এইখানে যে কার্ভের মধ্যে যে এরিয়া রয়েছে, এই যে এরিয়াটা রয়েছে, the area under the graph represents the percentage of particles in corresponding speed range. ওই স্পিড রেঞ্জে কত পার্সেন্ট মলিকিউল রয়েছে সেটা কিন্তু ওই স্পিড রেঞ্জে কত পার্সেন্ট মলিকিউল রয়েছে সেটা কিন্তু ওর এরিয়াটা দিয়ে বোঝা যাবে, ওইটার এরিয়া। তো টোটাল এরিয়া মানে কি? এই পুরোটার এরিয়া মানে কি? ওখানে যত মলিকিউল থাকবে তাই, কারণ সকলের তো টোটাল মিলিয়ে তো ওই মলিকিউল গুলোই থাকবে, এর বাইরে তো কেউ যাচ্ছে না। কারোর কম থেকে কারোর বেশি পর্যন্ত আসবে। পার্টিকেল স্পিডটা কিন্তু সবসময়তেই টোটাল এরিয়া বের করলে
ওখানে যদি 1000টা মলিকিউল থাকে তাহলে টোটাল এরিয়া বের করলে ওই 1000টা মলিকিউলই আসবে, কারণ সকলের স্পিডটা এর মধ্যেই রয়েছে, ধরা রয়েছে। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা যে কোনো রেঞ্জে এটা বের করতে পারবো, পার্সেন্টেজ বা ফ্র্যাকশন যাই হোক না কেন আমরা বের করতে পারবো। এখানে যেরকম দেবে গ্রাফে প্লট করবে সেরকম, কিন্তু ওই পিক থেকে কোনো একটা জায়গা বের করতে পারি, মোস্ট প্রবাবল ভেলোসিটি বের করতে পারি, মোস্ট প্রবাবল ভেলোসিটি রেঞ্জে বের করতে পারি, মোস্ট প্রবাবলের জায়গায় আমি ইয়ে করব, কি বলে, এরকম কার্ভ টানবো, স্ট্রেট লাইন টেনে ওখানে এরিয়া বের করবো, কোনো অসুবিধার কিছু নেই। তো ম্যাক্সওয়েল যে তারা যে ইকুয়েশন দিয়েছিলেন, দেখ আমি বারবার একটা কথা বলছি তোকে, যে টেম্পারেচার এখানে হচ্ছে, এদিকে হচ্ছে স্পিড, আর এদিকে হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলস। আমি তোকে একটা কথা বলেছি যে টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু কি হবে না, স্পিড চেঞ্জ হবে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে এটা কনস্ট্যান্ট থাকবে। এবার দেখ মজাদার ব্যাপার, ভালো করে লক্ষ্য করে দেখ, তোর এই টেম্পারেচারটা কত আছে না 273 কেলভিন, তাহলে সেখানে দেখ যে এই কার্ভটা কিরকম হয়েছে না, এই ব্লু রঙের কার্ভটা তুই দেখতে পাচ্ছিস অনেকটা চড়া পিক রয়েছে, মানে একটা পার্টিকুলার লোয়ার স্পিড হচ্ছে লোয়ার, পিকটা একটা লোয়ার স্পিডে এই পিকটা রয়েছে, মোস্ট প্রবাবল ভেলোসিটিটা একটা লোয়ার। এবারে এখানে দেখ 1273 রয়েছে, টেম্পারেচার যত তুই বাড়িয়ে দিবি তত এই পিকটা কিন্তু সরে আসবে, এই পিকটা, কারণ হায়ার টেম্পারেচার দিকে চলে যাবে, তো আরো বেশি বেশি মলিকুল, টেম্পারেচার বাড়লে তো ভেলোসিটি বাড়বে। তাহলে আগে লোয়ার টেম্পারেচার যাদের হাই পিক ছিল তারা এখন সবই হায়ার টেম্পারেচারের দিকে চলে যাবে, হায়ার ভেলোসিটির দিকে চলে যাবে। ধর তোকে আমাদের পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে অ্যাভারেজ মোস্ট প্রবাবল নাম্বার হচ্ছে 60। এবারে স্যার বললেন যে সবাইকে 10 করে গ্রেস দেওয়া হবে, 10 করে দেওয়া হবে। তো 10 করে যদি দেওয়া হয় তাহলে তো তাদের অ্যাভারেজ যে মোস্ট প্রবাবল যে পিকটা যেটা, সেটা তো 60 থেকে 70 দিকে চলে যাবে। বা কেউ বললো আমি 20 দেবো, গ্রেস দেবো। তো যত টেম্পারেচার দিচ্ছিস তত কি হচ্ছে, স্পিডটা বাড়তে থাকছে, স্পিডটা যত বাড়তে থাকবে তার বেশি সংখ্যক মলিকিউল ছড়িয়ে যাচ্ছে, ফলে পিকটা নিচের দিকে নেমে আসবে, পিকটা কিন্তু উপরের দিকে হবে না। অল্প জায়গার মধ্যে হলে, অল্প লো ভেলোসিটিতে হলে কি হবে না, অনেকগুলো মলিকিউল একটা পার্টিকুলার স্পিডে থাকতে পারে, পসিবিলিটি বেশি। কিন্তু যখন তোমার দেখ 1 থেকে 100-র মধ্যে তার মোস্ট প্রবাবলে কতগুলো থাকবে, 50-এ কতগুলো থাকবে, সেটা বেশি সংখ্যক থাকতে পারে। কিন্তু 1 থেকে 1000-এর মধ্যে তোমার মোস্ট প্রবাবল হচ্ছে 100, 100-তে কত মলিকুল থাকবে, কিন্তু কম থাকবে। কথাটা বোঝার চেষ্টা কর, 1 থেকে যখন 100-তে ডিস্ট্রিবিউশন করবি তখন কিন্তু 50-এ বা 60-এতে মোস্ট প্রবাবলি বেশি সংখ্যক মলিকুল থাকবে। কিন্তু 1 থেকে যখন 1 লক্ষতে তুই করবি তখন কিন্তু মোস্ট প্রবাবলের পিকটা ছোট হয়ে যাবে, কারণ অত বেশি সংখ্যক মলিকুল থাকবে না, কারণ তো ফ্ল্যাট হয়ে গেছে কার্ভটা, বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে। তো তখন 50-এও আছে, 60-এও আছে, 100-তে আছে, 120-তে আছে, 500-তে আছে, 600-তে আছে, অনেকটাই তো রয়েছে। তাহলে অটোমেটিক্যালি সেই কার্ভটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে। দেখ আবার আরো টেম্পারেচার যখন বাড়িয়েছিস তখন ফ্ল্যাট হয়ে গেছে, এবং কম সংখ্যক মলিকুল, এটা অনেক বেশি জায়গা জুড়ে মলিকিউল গুলো এই দেখ এত দূর পর্যন্ত চলে এসছে, তাহলে কার্ভটা তো নিচু হয়ে যাবেই। তো এই বিষয়টা একটা কার্ভ দিয়ে একটা মানে ফর্মুলা দিয়ে এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে এইটা dn বাই n, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউল, এইদিকে dn বাই nটা প্লট করা হয়েছে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, হ্যাঁ, মাস অফ দ্য মলিকিউল, বোলটজম্যান কনস্ট্যান্ট, কেবি বলে একটা রয়েছে, এটা হচ্ছে আর বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট, বোলটজম্যান কনস্ট্যান্ট। এত কিছু জানার দরকার পড়বে না, শুধু টি এর সাথে টিটা এখানে রয়েছে এবং এক্সপোনেনশিয়ালের টিটা রয়েছে, এইটুকু মনে রাখবি। আর এখানে কিছু মনে রাখতে হবে না। কার্ভটা এটা ভালো করে মনে রাখবি যে টেম্পারেচার বাড়লে কার্ভটা কিন্তু শিফটেড হয়, মোস্ট প্রবাবল ভেলোসিটি স্পিড ইনক্রিজেস উইথ দ্য টেম্পারেচার, মোস্ট প্রবাবল ভেলোসিটি MPS
ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আগে যে টেম্পারেচার মোস্ট প্রবাবল ভেলোসিটি ছিল, এখন সেই টেম্পারেচারের থেকে বেড়ে গেছে, আর আরও ভেলোসিটি আস্তে আস্তে, স্পিডটা আস্তে আস্তে বেড়ে গেছে। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, আমি তোকে ইম্পর্টেন্ট ব্যাপারটা বললাম। আশা করি তুই বুঝতে পেরেছিস যে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলসম্যানের ডিস্ট্রিবিউশন ল। ইকুয়েশনটা কিন্তু খুব একটা আমাদের কাজের নয়, আমাদের কাজের আছে মানে অন্য পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে কিন্তু নিট বা আইআইটি জয়েন্টে এটার পুরো এর উপরে অঙ্ক দেয়, এইসব দেয়, তো সে আলাদা কথা, তখন ডিটেলে পড়ানো যাবে। কিন্তু বোর্ডসে ম্যাক্সিমাম কার্ভের কিছু এক্সপ্লানেশন দেয় মাঝে মধ্যে, বেশিরভাগ সময় পড়ে না পরীক্ষায়, কিন্তু আমি ওভাবে পড়াতে পারি না। তো এখানে 3 রকমের স্পিড আছে, একটা হচ্ছে কি না আরএমএস রুট মিন স্কোয়ার, আর একটা হচ্ছে অ্যাভারেজ, আর একটা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড। এই 3 রকমের স্পিড এখানে রয়েছে। তো 3টে স্পিডের মানে এক্সপ্রেশন একটু মনে রাখবি, কোথা থেকে এক্সপ্রেশন আসছে দরকার নেই। এটা আরএমএস হচ্ছে 3kT/m বা 3RT/m ইন্টু এনএ। এম হচ্ছে মাস, সবসময় মনে রাখবি মাস। তো এটা এইভাবেও তুই লিখতে পারিস, এম ইন্টু এনএ, অ্যাভোগাড্রো নাম্বারকে মাস দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ওয়েট হয়, এটা মনে রাখবি। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে √8T/πm, এইটা এই ফর্মুলাটা, এটা অ্যাভারেজ ভেলোসিটি। আর একটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, দ্য স্পিড পজেসড বাই ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস অ্যাট এ গিভেন টেম্পারেচার, এটা হচ্ছে √2RT/m। এইটাকে রেশিও করলে, এই 3টেকে রেশিও করলে, এইটা মাঝে মাঝে এমসিকিউ কোশ্চেনে থাকে, মোস্ট প্রবাবল, অ্যাভারেজ আর আরএমএস 1:1.128:1.224, এটা হচ্ছে এদের রেশিও। তো এগুলো হচ্ছে কাইনেটিক, এটা ফিজিক্সে তুই পড়বি, ফিজিক্সে কিন্তু এই জিনিসগুলো পড়বি। আমরা শুধু ফর্মুলাগুলো এখানে ইউজ করি, বাকি কিন্তু আর আমাদের ডেরিভেশন গুলো লাগে না। ডেরিভেশন নিটের ক্লাসে ডেরিভেশন করাবো, ডেরিভেশন গুলো একটু বড় আছে, কিন্তু মানে সিম্পল আর কি, মানে সিম্পল ম্যাথমেটিক্স, একটু ফিজিক্স ব্যাপার রয়েছে এর মধ্যে, আর কিছু না। তো খুব সহজেই করা যাবে, অসুবিধার কিচ্ছু নেই, ইচ অ্যান্ড এভরিথিং সম্ভব করা, তোরা সবই বুঝতে পারবি, অসুবিধার কোনো কিছু নেই। তো স্পিডটা আমি একটু বলে দিলাম, কারণ ওখানে ইকুয়েশনের মধ্যে স্পিডটা আছে, মোস্ট প্রবাবল স্পিড বা আরএমএস স্পিড আছে এখানে। এরপরে আমাদের গ্যাস চ্যাপ্টারে একটা পার্টই আমাদের বাকি থাকছে, সেটা হচ্ছে রিয়েল গ্যাস। শুধু দুটো কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, সেকেন্ড ক্লাসে বলেছিলাম, যে আগের ক্লাসে, যে আমরা যে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো এইসব করছি, এগুলো কিন্তু কি, এগুলো সব আইডিয়াল গ্যাসের জন্য, কিন্তু আইডিয়াল গ্যাস পৃথিবীতে নেই। তো সেই আইডিয়াল গ্যাসের জন্য আমরা কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করছি। আজকে সময় এসছে যে সত্যি সত্যি যে গ্যাসগুলো আছে তাদের জন্য যে ইকুয়েশন, সেই ইকুয়েশন দরকার। পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ইকুয়েশন কিন্তু হলে হবে না। আইডিয়াল গ্যাসের জন্য ইকুয়েশন নয়, আমাদের দরকার রিয়েল গ্যাসের জন্য ইকুয়েশন। তার জন্য ভ্যান ডার ওয়াল বলে যে সায়েন্টিস্ট, সেই ভ্যান ডার ওয়াল কিন্তু সেই ইকুয়েশন ডেভেলপ করেছিলেন, এবং ওই ইকুয়েশন আমাদের সিলেবাসে আছে। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, ওখানে লিকুইফ্যাকশন অফ গ্যাস থেকে শুরু করে আরো অনেক কিছু জিনিস পড়ানো হবে। তো গ্যাস চ্যাপ্টার পরের দিনকার হোপফুলি শেষ হয়ে যাবে। আমাদের লিকুইড স্টেট বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা খুবই ছোট, অল্প, বেশি কিছু নেই, কিন্তু খুব কনসেপচুয়াল চ্যাপ্টার। সারফেস টেনশন, ভিসকোসিটি ইত্যাদি রয়েছে, ফিজিক্সের কয়েকটা জিনিসপত্র রয়েছে, তো আমরা সেটা পড়াবো। কিন্তু রিয়েল গ্যাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণেই, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ রিয়েল গ্যাস থেকে একটা মাস্ট কোশ্চেন দেয়, সেই কোশ্চেন এখানে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে জেনারেলি দেয়, প্রেসার কারেকশন ফর ইকুয়েশন। তো পরের দিনকার আমরা রিয়েল গ্যাস নিয়ে আলোচনা করছি, তাহলে আমাদের গ্যাস চ্যাপ্টার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে গুড নাইট, আর ভালো করে মন দিয়ে সবাই পড়াশোনা করো। কোনো অসুবিধা হলে আমাকে সবসময় হোয়াটসঅ্যাপ করবে, কোনো অসুবিধা কিছু নেই, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই আর কি, এরকম কোনো ব্যাপার নেই। মাঝে মধ্যে হয়তো